আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জুলাই আন্দোলনে আহতদের নো ট্রিটমেন্ট নো রিলিজের নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী। আদালতে ইমরানের জবানবন্দি। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার সাক্ষ্য গ্রহণ চলছে। 5 আগস্টকে ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই স্বরাষ্ট্র উপদেষ্টা। সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। আওয়ামী লীগের ভোটে অংশ নেয়া না নেয়া সরকারের হাতে। নির্বাচনকে বাধাগ্রস্ত করতেই সংস্কারের নামে অবাস্তব প্রস্তাব দেওয়া হচ্ছে মন্তব্য সালাউদ্দিন আহমেদের। অনির্বাচিত ব্যক্তিদের দিয়ে সংস্কার বাস্তবায়ন নয়। এবং বৃষ্টি ও ঝড়ের কারণে বিপদসীমা অতিক্রম করেছে কাপ্তাই লেকের পানি। বিকেলে খুলে দেওয়া হবে 16টি স্লুইস গেট। লালমনিরহাটে নিম্নাঞ্চল প্লাবিত। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে গিয়ে নো ট্রিটমেন্ট নো রিলিজ নির্দেশ দেন। এর ফলে ওই হাসপাতালে ভর্তি থাকা গুরুতর আহতরা কোনো চিকিৎসাই পাননি, এমনকি অন্য হাসপাতালে যাওয়ার সুযোগ দেওয়া হয়নি তাদের। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার সাক্ষ্য গ্রহণের দ্বিতীয় দিনে জবানবন্দিতে এসব কথা বলেন আন্দোলনে আহত আব্দুল্লাহ আল ইমরান। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ বেলা 11:40 দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়। আজ পারভিন নামে আরেকজন সাক্ষী দেবেন। এই মামলায় গ্রেফতার থাকা একমাত্র আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। গতকাল এই মামলার সূচনা বক্তব্য উপস্থাপনের পর সাক্ষ্য গ্রহণ শুরু হয়। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জুলাই আগস্টের হত্যাযজ্ঞে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন 5 আগস্ট যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে আহত গাড়ি চালক খোকন চন্দ্র বর্মন। শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন তাকে জেরা করেন। তিনি মনে করেন তার জবানবন্দি এবং সাক্ষ্যের ভিত্তিতে আসামিদের দোষী প্রমাণ করার সুযোগ নেই। 5 আগস্টকে ঘিরে নাশকতার শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয় কোরে কমিটির মিটিং শেষে উপদেষ্টা আরও বলেন, আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। তবে ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বদ্ধপরিকর স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তিনি বলেন, আগের চেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে কাঙ্ক্ষিত অবস্থায় আসেনি। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেন, 54 বছরে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কখনোই খুব ভালো ছিল না। রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। নভেম্বর মাসে নির্বাচনের ট্রেন ছেড়ে দিচ্ছে, মিস করলে আপনারা পিছিয়ে পড়বেন। গত নির্বাচনে বিএনপির অংশগ্রহণ নিয়ে কটাক্ষ করেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এখন তার দলই নির্বাচনী ট্রেনে উঠতে পারবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। সংসদ নির্বাচন কেন্দ্র করে প্রস্তুতি নিচ্ছে বিএনপি, জামাত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। তবে মাঠে নেই আওয়ামী লীগ। নির্বাচন করতে পারবে কিনা আসেনি সেই ঘোষণাও। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, নির্বাচনে কে অংশ নেবে সেটা দেখার দায়িত্ব তার মন্ত্রণালয়ের নয়। তারা সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। কে অংশ নিবে কে অংশ নিবে না এটা আমার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশ্ন না। আমার হলো নির্বাচন যেসব হবে, যেসব আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন ভালো থাকে, এই জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। এর আগে আমরা বলছি যে আমরা কিন্তু ট্রেনিংও করাচ্ছি। তিনি জানান, 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের বর্ষপূর্তিতে নাশকতার কোনো শঙ্কা নেই। তারপরও পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী। 3 আগস্ট সম্বন্ধে একটা কিন্তু আতঙ্ক ছিল, 5 আগস্টের সম্বন্ধে এখানে কিন্তু কোনো ধরনের আতঙ্কের কোনো কারণেই নেই। আল্লাহ দিলে সবকিছু সব প্রোগ্রাম হবে এবং সব ভালোভাবে হয়ে যাবে আল্লাহ দিলে। এটা আপনাদের সাহায্য এবং সহযোগিতা দরকার। আপনারা বিভিন্ন জায়গাও কভার করবেন, আপনারা দেখবেন যে সবকিছু আল্লাহ দিলে ভালোভাবে হয়ে যাবে। স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেন, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কখনোই খুব ভালো ছিল না। এ সরকারও কাঙ্ক্ষিত মাত্রায় আনতে পারেনি বলে স্বীকার করেন তিনি। তবে মব ভায়োলেন্স নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি মানে জনগণের মানে এই ডেভেলপ কান্ট্রিগুলি স্পেশালি স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলির সাথে তুলনা করেন, আমাদের ওই স্ট্যান্ডার্ডে আমরা কোনো সময় যেতে পারিনি। আমরা হয়তো দোয়া করবো আমরা না পারি, হয়তো ভবিষ্যতে যারা তারা যেন যেতে পারে, আমরা তো ওই স্ট্যান্ডার্ডে যেতে পারিনি।
তো আমরা আমাদের লেভেলে থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি যতটা উন্নতি করা যাবে। পুলিশের লুট হওয়া সবস্ত্র এখনো উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। সংস্কার ও জুলাই সনদের নামে অবাস্তব অগ্রহণযোগ্য প্রস্তাব দেয়া হলে তা হবে জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করার চক্রান্ত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গুলশানের বাসায় সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি আরও বলেন, অনির্বাচিত ব্যক্তিদের দিয়ে নয়, সংস্কার সংবিধান সংশোধন হতে হবে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে। বিএনপি সংস্কারের বিষয়ে সবসময় আন্তরিক দাবি করে তিনি বলেন, ঐকমত্য কমিশনের বৈঠকে অংশগ্রহণ ও মতামত দিয়ে সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে তার দল। ৬টি সংস্কার কমিশনের ১৯টি মৌলিক সংস্কার প্রস্তাবে বিএনপি ঐকমত্য কমিশনে ১২টিতে একমত হয়েছে এবং ৭টিতে নোট অফ ডিসেন্ট দিয়েছে বলে জানান সালাউদ্দিন আহমেদ। মানিক মিয়া এভিনিউতে মঙ্গলবার জুলাই ঘোষণাপত্র প্রদান অনুষ্ঠানে বিএনপিকে এখনও আমন্ত্রণ জানানো হয়নি বলে জানান তিনি। কোনো অবাস্তব এবং অলীক প্রক্রিয়ার কথা যদি বলা হয়, তাতে করে আমাদের মনে হবে হতে পারে যে তাহলে কি নির্বাচনকে বিলম্বিত করার জন্য কোনো রকমের উদ্দেশ্য আছে কিনা সকল প্রস্তাবের মধ্যে। কারণ নির্বাচিত সরকারের কাছে যদি এই প্রতিশ্রুতি বাস্তবায়নের দায়িত্ব না দেয়া হয়, তাহলে কাকে দেয়া হবে? অনির্বাচিত সরকারের কাছে। অনির্বাচিত সরকার তো বর্তমানে আছে। জুলাই জাতীয় সনদের খসড়া আমাদের কাছে দেয়া হয়েছে, সেটা আগামীকালকে যদি আমাদের কাছে প্রেরণ করে আমরা কালকেই সই করব। সংবিধানের ৪র্থ তফসিলে সেটার বর্ণনা থাকবে এবং সেই জায়গায় যে জুলাই ছাত্র গণ অভ্যুত্থানের পথ ধরে এই যে প্রতিষ্ঠা হলো সরকার, তার সকল কর্মকাণ্ডকে বৈধতা দেওয়ার একটা বর্ণনা থাকতে হয়। এটাই আমাদের ট্রেডিশন, সেই অনুসারে আমরা সেখানে স্বীকৃতি দেব। সরকারি ৭ কলেজকে সায়েন্স, আর্টস এবং হিউম্যানিটিজ, বিজনেস, ল অ্যান্ড জাস্টিস এই ৪টি ভাগে বিভক্ত করে পাঠদান ও গবেষণা কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মুজিবুর রহমান। সকালে সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি জানান, বদরুন্নেসা ইডেন ও ঢাকা কলেজকে স্কুল অফ সায়েন্স, বাংলা কলেজকে স্কুল অফ আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ, তিতুমির কলেজকে স্কুল অফ বিজনেস স্টাডিজ এবং কবি নজরুল ও শহীদ সরওয়ার্দী কলেজকে স্কুল অফ ল অ্যান্ড জাস্টিসে পরিণত করা হচ্ছে। একজন উপাচার্য ও একজন প্রক্টর সহ ৭ কলেজে ১৪ জন ডেপুটি প্রক্টর থাকবেন। বিশ্ববিদ্যালয়ে রূপান্তর হলেও কলেজগুলোতে উচ্চ মাধ্যমিক পর্যায়ে চালু থাকবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, একাডেমিক কাউন্সিল, সিনেট এবং সিন্ডিকেটের মাধ্যমে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম পরিচালিত হবে। ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস হলে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূসকে কঠিন জবাবদিহি করতে হবে বলে মন্তব্য করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্র্যাকের শিক্ষার্থীরা। রাজধানীর মেরুল বাড্ডায় প্রধান ক্যাম্পাসের ফটকের সামনে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে লাল কার্ড দেখিয়ে মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় তারা বলেন, জাতিসংঘের ওই অফিসটি হলে দেশের সার্বভৌমত্ব বিনষ্ট হবে। যুদ্ধের নামে গাজায় যখন হাজার হাজার নিরস্ত্র নারী শিশু নিহত হয়, তখন জাতিসংঘের মানবাধিকার কমিশন মুখে কুলুপ এঁটে বসে থাকে মন্তব্য করে শিক্ষার্থীরা আরও বলেন, যেসব দেশে তাদের অফিস আছে সেই দেশগুলোতে অস্থিরতা লেগে আছে, যা ওইসব দেশের জন্য প্রত্যক্ষ হুমকি। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলেও জানান বিক্ষোভরত শিক্ষার্থীরা। সীমিত পরিসরে খুলেছে রাজধানীর উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। আজ এই ক্যাম্পাসে বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের পরীক্ষা চলছে। যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনার ১২ দিন পর গতকাল রবিবার সকালে শিক্ষা প্রতিষ্ঠানটির কলেজ শাখার শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসে, তবে কোনো ক্লাস হয়নি। এ সময় শিক্ষার্থীরা যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত, আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। আগামী বুধবার থেকে পাঠদান কর্মসূচি কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন মাইলস্টোনের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল। কাপ্তাই হ্রদের পানি বিপদসীমা অতিক্রম করতে শুরু করায় বিকেলে বাঁধের ১৬টি স্লুইস গেট খুলে দেওয়া হবে। সপ্তাহ জুড়ে বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ঢলের কারণে রাঙামাটি কাপ্তাই লেকের পানির উচ্চতা বিপদসীমায় পৌঁছেছে। রবিবার সন্ধ্যায় কাপ্তাই লেকের পানির উচ্চতা ১০৭ MSL অতিক্রম করেছে। রবিবার রাতে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের
ব্যবস্থাপক মাহমুদ হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, লেকের পানি বিপদসীমায় পৌঁছে যাওয়া এবং রাঙ্গামাটি নিম্নাঞ্চলকে বন্যার হাত থেকে রক্ষা করতে বিকেল ৩টায় কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে ছেড়ে দেওয়া হবে। এতে প্রতি সেকেন্ডে ৯,০০০ কিউসেক পানি কাপ্তাই লেক থেকে কর্ণফুলী নদীতে নিষ্কাশন করা হবে। বর্তমানে কেন্দ্রের ৫টি ইউনিট থেকে সর্বমোট ২১৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এই বিদ্যুৎ উৎপাদন করতে প্রতি সেকেন্ডে আরও ৩০,০০০ কিউসেক পানি কাপ্তাই লেক থেকে কর্ণফুলী নদীতে নিষ্কাশন করা হচ্ছে। বৃষ্টি এবং উজানের ঢলে লালমনিরহাটে আবারও তিস্তা নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে নদী তীরবর্তী নিম্নাঞ্চলের বেশ কিছু এলাকা। দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে গতকাল সকাল থেকে পানি বাড়তে থাকে। রবিবার দুপুরে তিস্তার পানি বিপদসীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। তবে আজ সকাল থেকেই তিস্তার নদীর পানি কমে বিপদসীমার ৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি পাওয়ায় ব্যারেজের ভাটিতে থাকা নদী তীরবর্তী গ্রামগুলো প্লাবিত হয়ে পড়েছে। এদিকে পানি প্রবাহ স্বাভাবিক রাখতে ব্যারেজের ৪৪টি জলকপাটের সবগুলো খুলে রাখা হয়েছে। তরুণ সমাজের একটি অংশ বিপদগামী হয়ে গেছে বলে মন্তব্য করে তাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানমুখী করার আহ্বান জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস সালাম খান। দুপুরে ইসলামিক ফাউন্ডেশনের জুলাই অভ্যুত্থানে আলেম সমাজের ভূমিকা নিয়ে আলোচনা সভায় কথা বলেন। তিনি আরও বলেন, তরুণদের অনেককে দেখা যাচ্ছে মাদকাসক্ত, বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত, এমনকি চাঁদাবাজিতেও নাম লিখিয়েছে। এটি বৈষম্য বিরোধী বাংলাদেশের চেতনা পরিপন্থী। বর্তমান সরকারের সময় অর্থনীতির অনেক সূচকে প্রবৃদ্ধি সত্ত্বেও নেতিবাচক প্রচার হচ্ছে বলে মনে করেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। জাতীয় রাজস্ব বোর্ডের আলোচনা সভায় তিনি বলেন, এনবিআর এর পদক্ষেপগুলো স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে বাস্তবায়ন করা গেলে রাজস্ব আহরণে ইতিবাচক পরিবর্তন আসবে। আর সংস্থাটির চেয়ারম্যান জানান, কর ফাঁকি রোধে কঠোর হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড। আরও জানাচ্ছেন শারফুল আলম। সরকারের অনুমতি নিয়ে কিন্তু সরকারের পূর্ব অনুমতি নিয়ে মানে এক্সেমশনগুলি ২০২৫-২৬ অর্থ বছরের বাজেটে আয়কর, মূসক ও কাস্টমস নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের এই সেমিনার। এতে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলে কর আহরণে ইতিবাচক পরিবর্তন আসবে। দেশের অর্থনীতি নিয়ে নেতিবাচক যা কিছু প্রকাশ করা হচ্ছে, বাস্তব অর্থনীতির চিত্রটা তেমন নয় বলেও দাবি করেন তিনি। শুরুই যদি করেন, অনেক করা বাকি ছিল, অনেক কিছু নাই। এইটা আমি তো বেশি ক্রিটিসিজম ফেস করে, আপনারা জানেন, এই ফ্যাসিস্টের পথে চলে গিয়েছি আমি। যারা আছে তারা সবাই আমাদের জুনিয়র অর্থনীতিবিদ, এবং তারা নাকি কিছুই দেখেন না। যারা আছে অর্থনীতিবিদ কিছুই দেখেন না, দেখতে হলে দৃষ্টি লাগে, অন্তর্দৃষ্টি লাগে, আর অ্যাটিচিউডটা লাগে। যদি দেখতে না চাই, দেখতে পাবো না। মানে রবীন্দ্রনাথের কথা আছে না, নিজের দিকে তাকাও, একটু নিজের অন্তরের দিকে তাকাও, দেখতে পাবে। আমাদের অনেকে সেই অন্তরের দিকে তাকানো, কিছুই করে। হ্যাঁ, আমাদের অনেক ভুল ত্রুটি আছে, স্বীকার করছি। ইউ আর নট সেইন্ট, স্যাক্রোসেন্ট না, পবিত্র, দায়িত্ব নিয়ে আছি, কিন্তু আমরা তো সেইন্ট না। অর্থাৎ একটু ভালো দিকটা করলে, এনকারেজ করলে একটু ভালো লাগে আর কি। আর খারাপ ডেফিনেটলি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম দরকার। সেমিনারে এনবিআর কর্মকর্তারা জানান, রপ্তানি বহুমুখীকরণকে উৎসাহ দিতেই শতাধিক পণ্যের উপর আমদানি শুল্ক প্রত্যাহার করা হয়েছে। জনগণ থেকে কিন্তু আমরা পাই না। এখানেও ব্যাপক সংখ্যক ভ্যাট কালেক্টর আছে সরকারের পক্ষ থেকে, যারা ভ্যাট কালেক্ট করে কনজিউমারদের থেকে, তাদের ব্যাপক অংশ আমাদের সিস্টেমের মধ্যে নাই। তাদেরকে আমরা সিস্টেমে আনবো, কর ফাঁকি ধরবো। আমাদের যারা নেটে নাই তাদেরকে নেটে আনবো, যারা নেটে এসেও কমপ্লাই করছে না তাদেরকে কমপ্লায়েন্স আনবো। সোজা কথা, আমাদের জাতীয় রাজস্ব বোর্ডের অত্যন্ত মেধাবী আমাদের যারা সহকর্মী আছেন, তাদের যে মানে ড্রাইভ, সেটাই হলো আমাদের মূল ভরসা। তারা নতুন উদ্যমে কাজ শুরু করে এই পবিত্র দায়িত্বটা পালন করবে। স্থানীয় শিল্পের বিকাশ ও ভোক্তাদের স্বার্থ বিবেচনায় সরকার পণ্যের শুল্ক হারে পরিবর্তন করছে বলেও জানায় এনবিআর। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।
রাষ্ট্রের মধ্যে লুকিয়ে থাকা ফ্যাসিবাদের বীজ উপড়ে ফেলার তাগিদ দিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। দুপুরে উত্তরায় রবীন্দ্র সরোবরে শহীদ মীর মুগ্ধ মঞ্চের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ২৪-এর আন্দোলনে যারা লড়েছেন তারাই আগামীতে রাষ্ট্র সংস্কার করবে। বুকে গুলি করার মতো কোনো পুলিশ বাহিনী যেন তৈরি না হয় সেই সংস্কারও করতে হবে। এ সময় ১ মাসের মধ্যে জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবি জানান আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সদস্য ও রাজনৈতিক নেতৃবৃন্দ। এই পরিবর্তনের আশায় শহীদরা রক্ত দিয়েছেন, আমাদের আহতরা গুলির ভয় না করে মাঠে নেমে গিয়েছে। সেই সংস্কারগুলো আসলে না হলে বা জাতি বারবার প্রতারিত হবে, এটা আসলে আমরা আর মেনে নিব না। মুজিব পরিবারের অবৈধ সম্পত্তি বাজেয়াপ্ত করে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের মাঝে বন্টনের দাবি জানিয়েছেন ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। জুলাই গণঅভ্যুত্থানের শহীদ বিতর্কে গোলাম নাফিজের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই দাবি জানান। হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, শহীদ নাফিজদের রক্তের বিনিময়ে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। শহীদদের রক্ত বৃথা যাবে না। জুলাই আগস্টে হত্যাকারীদের উপযুক্ত বিচার নিশ্চিত করতে হবে। এ সময় শহীদ গোলাম নাফিজের বাবা মোহাম্মদ গোলাম রহমান জুলাই গণঅভ্যুত্থানে মামলার দ্রুত বিচারের দাবি জানান। একই সাথে তিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের সমন্বয়ে গঠিত সংগঠনের পাশে রাষ্ট্রকে দাঁড়ানোর আহ্বান জানান। এর আগে নৌবাহিনী কলেজের মেধাবী শিক্ষার্থী এবং বিতর্কিক শহীদ গোলাম নাফিজের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ডিবেট ফর ডেমোক্রেসি। ডিএফডির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণের সময় উপস্থিত ছিলেন রাজধানীর ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, তেজগাঁ কলেজ, বাংলা কলেজ ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বিতর্কিকরা। হেলিকপ্টার থেকে গুলি করেছে, যারা সরাসরি গুলি করেছে, যারা সরাসরি গুলির নির্দেশদাতা ছিল, এক এক করে বেরিয়ে আসছে। আমি সরকারের কাছে বলতে চাই যে আজকে মুজিব পরিবারের যে অবৈধ সম্পত্তিগুলো আমরা দেখতে পাচ্ছি এক এক করে প্রকাশিত হচ্ছে, আজকে এই মুজিব পরিবারের সম্পত্তিগুলোকে সরকার বাজেয়াপ্ত করে যাতে এই শহীদদের পরিবারকে সেখানে দিয়ে দেওয়া হয়, আহত পরিবারকে সেখানে দিয়ে দেওয়া হয়। নামে শিক্ষা প্রতিষ্ঠান, একজন অধ্যক্ষ এবং এক অতিথি শিক্ষক দিয়েই চলছে ২ শতাধিক শিক্ষার্থীর লেখাপড়া। আবাসিক হল আছে, কিন্তু তাতে কোনো আবাসনের ন্যূনতম সুবিধা নেই। বাড়তি খরচ করে থাকতে হচ্ছে শিক্ষার্থীদের। এমনই করুণ হাল নওগাঁর মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটসের। এতে চরম বিপাকে পড়েছেন ভর্তি হওয়া শিক্ষার্থীরা। নওগাঁ প্রতিনিধি রায়হান আলমের রিপোর্ট, জানাচ্ছেন খায়রুল ইসলাম। ক্লাসরুমগুলো ফাঁকা, একাডেমিক ও প্রশাসনিক ভবনেও ঝুলছে তালা। ব্যবহার না হওয়ায় অযত্ন আর অবহেলায় পড়ে আছে বিভিন্ন সরঞ্জাম। নওগাঁর মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটসের চিত্র এটা। প্রায় ২৩ কোটি টাকা ব্যয়ে নির্মাণ হওয়া এই প্রতিষ্ঠানটিতে শিক্ষা কার্যক্রম শুরু হয় ২০১১ সালে। বর্তমানে ৫টি ব্যাচে শিক্ষার্থী রয়েছে ২০০ জন। ২৩টি পদ থাকলেও নেই কোনো শিক্ষক, এমনকি ২০ জনের বেশি কর্মকর্তা কর্মচারীর পদও শূন্য। পুরো প্রতিষ্ঠানটি চলছে একজন অধ্যক্ষ আর একজন অতিথি শিক্ষক দিয়ে। চরমভাবে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। স্টাফ এবং টিচার কোনোটাই নেই। প্র্যাকটিক্যাল ক্লাসগুলো পিছায় যাচ্ছে, অনেক প্র্যাকটিক্যাল। পরীক্ষার সময় যে একটা টানাটানি লাগে আর কি, আর পরীক্ষার প্রিপারেশনটা ভালোভাবে নিতে পারতাম। আমাদের দেখা যাচ্ছে শিক্ষক নাই, আমাদের পরীক্ষার প্রিপারেশন আস্তে 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 দেখা যাচ্ছে শেষ হয়ে যায়। আবাসিক হল থাকলেও ছাত্রদের জন্য কোনো রকম সুবিধাই নেই সেখানে। নেই কোনো খাওয়ার ব্যবস্থা। বাড়তি খরচ করে থাকতে হচ্ছে শিক্ষার্থীদের। প্রহরী না থাকায় নিরাপত্তাহীনতায় ভুগছেন নারী শিক্ষার্থীরা। পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা স্টাফ নাই, নিজেদের নিরাপত্তা নিজেদেরকে দেখতে হয়। ট্রেনিং স্কুলটির অধ্যক্ষ জানান, অর্থ বরাদ্দ ও জনবলের অভাবে চরম সংকটে প্রতিষ্ঠানটি। নিয়োগের কার্যক্রম মন্ত্রণালয়ে চলমান, অর্থনৈতিক কোড হয় নাই, অর্থনৈতিক কোনো সাহায্য আসে না, অর্থ বরাদ্দ আসে না। দ্রুতই জনবল নিয়োগ দিয়ে সকল সুযোগ সুবিধা নিশ্চিতের দাবি শিক্ষার্থীদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বগুড়ার মৃতপ্রায় করতোয়া নদী খনন ও উন্নয়নের ছোঁয়ায় ফিরে পেতে শুরু করেছে তার হারানো রূপ। নদীর তীর এখন পরিণত হয়েছে সাধারণ মানুষের বিনোদনের প্রাণকেন্দ্রে। প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত হাজার হাজার মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে নদী তীর। বগুড়া থেকে আজিজুল হাকিম রুমনের পাঠানো তথ্য ও চিত্রে দেখুন আসিফুর রহমান সাগরের রিপোর্ট।
প্রাণ ফিরে পেতে শুরু করেছে বগুড়ার ঐতিহ্যবাহী নদী করতোয়া। দখল, ময়লা আবর্জনায় মরতে বসেছিল নদীটি। এখন সংস্কারের ছোঁয়ায় ফিরেছে পানির স্রোত। বগুড়া শহরের বুক চিরে বয়ে যাওয়া নদীর পাড় সাজিয়ে তোলা হচ্ছে। জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু করে এসপি ব্রিজ পর্যন্ত 735 মিটার এলাকায় নির্মাণ করা হয়েছে পায়ে হাঁটার পথ, দর্শনার্থীদের বসার বেঞ্চ ও ছাতা। সৌরবিদ্যুৎ চালিত লাইট রাতের বেলায় পুরো এলাকাকে রঙিন ও মোহময় করে তোলে। করতোয়া নদী পার পরিণত হয়েছে সাধারণ মানুষের বিনোদনের প্রাণকেন্দ্রে। সরকারের জন্য খুব ভালো একটা উদ্যোগ। আমাদের চিত্ত বিনোদনের অবশ্যই একটা জায়গা থাকা দরকার। প্রাইভেটের মাঝখানে যেহেতু একটা গ্যাপ থাকে, সেহেতু আমরা এই জায়গাটাতে আসছি একটু আড্ডা দেওয়ার জন্য। এখানে আমরা ঘুরতে আসি মাঝে মধ্যে, আর কি ভালো লাগে। সুন্দর রাস্তা, দেখতে ভালো লাগছে। প্রায় 47 কোটি টাকা ব্যয়ে নদীর 28 কিলোমিটার জুড়ে খনন ও পার বাঁধাইয়ের কাজ করছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। এই কাজ বাস্তবায়নের ফলে এসপি ব্রিজ থেকে ডিসি অফিস পর্যন্ত আপনি সৌন্দর্য ফুটে উঠেছে, দখল দূষণ মুক্ত হয়েছে এবং আপনি দেখবেন যে হাজারো পর্যটক সেখানে ভিড় করছে। অবৈধ দখলদারদের উচ্ছেদে প্রশাসন তৎপর বলে জানালেন জেলা প্রশাসক। পারে এই সৌন্দর্য পর্যন্ত পুরো নদী করা সম্ভব হবে না, কারণ এটা অনেক এক্সপেন্সিভ। যেখানে লোকাল হয় সেখানে এটা করবে, এটা আছে ভবিষ্যতের প্ল্যান আছে। ঐতিহ্যবাহী করতোয়া নদী আবারও ফিরে পাবে তার হারানো রূপ, এমনটাই প্রত্যাশা বগুড়াবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। সময়, বাজেট কিংবা উপযুক্ত আয়োজনের অভাবে অনেক দম্পতির বিয়ের ছবি তোলাই অধরাই থেকে যায়। সেই অপূর্ণ স্বপ্নকে বাস্তবায়ন রূপ দিতে বার্জার লাক্সারি সিল্ক নিয়েছে ব্যতিক্রমধর্মী এক উদ্যোগ, মালদ্বীপ ওয়েডিং ড্রিমস। এই বিশেষ ক্যাম্পেইনের আওতায় নির্বাচিত 5 জন সৌভাগ্যবান দম্পতিকে নিয়ে মালদ্বীপে আয়োজন করা হয় এক স্বপ্নময় বিয়ের ফটোশুট। এই অভিজ্ঞতার প্রতিচ্ছবি তুলে ধরতে সম্প্রতি রাজধানীর উত্তরায় স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হয় এক জমকালো গ্র্যান্ড প্রিমিয়ার। সেখানে উপস্থিত অতিথিরা উপভোগ করেন মালদ্বীপের স্বর্গীয় প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ধারণ করা ভালোবাসার মুহূর্তগুলোর এক অনন্য সিনেম্যাটিক উপস্থাপনা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বার্জার লাক্সারি সিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম, চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী এবং জনপ্রিয় সঙ্গীত শিল্পী পার্থ বড়ুয়া। প্রিমিয়ার শেষে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী বলেন, এটি কেবল রঙের গল্প নয়, এতে স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার আন্তরিক প্রচেষ্টা। মালদ্বীপের মনোমুগ্ধকর পরিবেশে ভালোবাসার মধুরতম গল্পগুলোকে বাস্তব রূপ নিতে দেখা এবং সেই মুহূর্তগুলোকে এমন একটি জাঁকজমকপূর্ণ সিনেম্যাটিক প্ল্যাটফর্মে উপস্থাপন করতে পারা সত্যি আনন্দের। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। পরিকল্পিত বনায়ন করে সবুজ বাংলাদেশ গড়ি, এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় শুরু হয়েছে 7 দিন ব্যাপী বৃক্ষ মেলা। এ উপলক্ষে সকালে বন বিভাগ এবং জেলা প্রশাসনের আয়োজনে শহরের এটিএম মাঠ থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে নজওয়ান মাঠে গিয়ে শেষ হয়। পরে মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল, রাজশাহীর বিভাগীয় বন কর্মকর্তা রফিকুজ্জামান শাহ, অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন এবং নওগাঁর সহকারী বন সংরক্ষক মেহেদুজ্জামান সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়। মেলায় ফলদ, বনজ, ভেষজ এবং বাহারি ফুলের 40টির বেশি স্টল রয়েছে। এবার খেলার খবর। এশিয়া কাপ ক্রিকেটকে সামনে রেখে বুধবার থেকে ক্যাম্প শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। বিষয়টি নিশ্চিত করে ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বলেন, ঢাকায় শুরু হবে এই ক্যাম্প। সব ক্রিকেটাররাই অংশ নেবেন তাতে। এরপর কোচরা চলে আসবেন 11, 12 আর 13 আগস্টের মধ্যে। ঢাকার সিলেটে ক্যাম্প করবে ক্রিকেটাররা। এরপর নেদারল্যান্ডসের সাথে একটি দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা রয়েছে টাইগারদের। ওভাল টেস্ট জিততে শেষ দিনে ইংল্যান্ডের প্রয়োজন 35 রান আর ভারতের দরকার 4 উইকেট। 374 রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে চতুর্থ দিন শেষে ইংল্যান্ড তুলেছে 6 উইকেটে 339 রান। 1 উইকেটে 50 রান নিয়ে সকালে খেলা শুরু করে স্বাগতিক দল। 106 রানে তৃতীয় উইকেট হারায় তারা। এরপর চতুর্থ উইকেটে 195 রান যোগ করে দলের জয়ের ভিত্তি
গড়ে দেন জো রুট আর হ্যারি ব্রুক। 111 রানে আউট হন ব্রুক। রুটের ইনিংস থামে 105 রানে। জেমি স্মিথ আর জেমি ওভারটন ব্যাটিংয়ে নামবেন আজ। এর আগে দ্বিতীয় ইনিংসে 396 রান তুলে অল আউট হয় ভারত। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। জুলাই আন্দোলনে আহতদের নো ট্রিটমেন্ট নো রিলিজের নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী। আদালতে ইমরানের জবানবন্দি। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার সাক্ষ্য গ্রহণ চলছে। 5 আগস্টকে ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই স্বরাষ্ট্র উপদেষ্টা। সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। আওয়ামী লীগের ভোটে অংশ নেয়া না নেয়া সরকারের হাতে। নির্বাচনকে বাধাগ্রস্ত করতে সংস্কারের নামে অবাস্তব প্রস্তাব দেয়া হচ্ছে, মন্তব্য সালাউদ্দিন আহমেদের। অনির্বাচিত ব্যক্তিদের দিয়ে সংস্কার বাস্তবায়ন নয়। এবং বৃষ্টি ও ঢলের কারণে বিপদসীমা অতিক্রম করেছে কাপ্তাই লেকের পানি। বিকেলে খুলে দেওয়া হবে 16টি স্লুইস গেট। লালমনিরহাটের নিম্নাঞ্চল প্লাবিত। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।